আপনার কাছে মাত্র ২ মিনিট আছে, যতটা মন চায় খেয়ে নিন। তারপর পুরো দিনে আপনার আর কিছু খাওয়ার সুযোগ মিলবে না। এটি এমন একটি জেল যেখানে প্রতিটি ফ্লোরে দুজনকে রাখা হয়। প্রতিটি ফ্লোরের একটি নম্বর আছে, যার নম্বর যত কম সে তত উপরে থাকে। আর এই খাবারের প্ল্যাটফর্মটিও উপরের ফ্লোরগুলো হয়ে নিচের দিকে আসে এবং প্রতিটি ফ্লোরে মাত্র ২ মিনিটের জন্য থামে। এখন উপরের ফ্লোরের লোকেরা তো পেট ভরে খেয়ে নেয়, কিন্তু খাবার যত নিচের দিকে যেতে থাকে নিচের ফ্লোরের লোকেদের কপালে পাত্র শোকার ভাগ্যও জোটে না। খিদের জ্বালায় ছটফট করে মানুষ এমন সব কাজ করতে প্রস্তুত হয়ে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুরুতে আমরা গোরিং নামের এক ব্যক্তিকে দেখতে পাই। যখন তার চোখ খোলে সে নিজেকে ৪৮ নম্বর ফ্লোরে আবিষ্কার করে। তার সামনে এক বৃদ্ধ লোক ছিল যার নাম ত্রিমগাসি। গোরিং তাকে জিজ্ঞেস করে যে এই গর্তটা কেমন। তখন ত্রিমগাসি তাকে জানায় যে এখান দিয়ে একটি প্ল্যাটফর্মে খাবার আসবে, যা উপরের লোকেরা খেয়ে বাকি রাখবে, আমাদের সেটাই খেতে হবে এবং তারপর বেঁচে যাওয়া খাবার নিচে চলে যাবে। ত্রিমগাসি গোরিংকে বলে, আমি এখানে অনেক মাস ধরে আছি, আমাদের এই ফ্লোরে ১ মাস কাটাতে হবে। ১ মাস পর আমরা লটারি বা র্যান্ডমলি অন্য কোনো ফ্লোরে চলে যাব, কিন্তু জানা নেই সেটা উপরের ফ্লোর হবে নাকি নিচের। ঠিক তখনই খাবারের প্ল্যাটফর্মটি নিচে আসে। তা দেখে ত্রিমগাসি পাগলের মতো খেতে শুরু করে, যেন সে কোনো ফুড ব্লগার। গোরিং বলে যে এ তো সবার এটো খাবার। ত্রিমগাসি বলে হ্যাঁ, কিন্তু তাও ঠিক আছে। গোরিং সেখান থেকে কোনো খাবার খায় না, তবে পরে খাওয়ার জন্য একটি আপেল নিজের কাছে রেখে দেয়। যেমনই প্ল্যাটফর্মটি নিচের ফ্লোরের দিকে রওনা দেয়, ত্রিমগাসি সেটির উপর থুতু ফেলে দেয়। গোরিং তাকে বলে, তুমি এটা কি করছো? যদি উপরের সব লোকও এমন করতে শুরু করে? তখন ত্রিমগাসি বলে, এখানে সবাই এমনই করে। ঠিক তখনই গোরিং খেয়াল করে যে ওখানকার তাপমাত্রা খুব দ্রুত বাড়ছে। ত্রিমগাসি তাকে বলে, তুমি যে নিজের কাছে আপেলটা রেখেছো, এই সব কিছু তার কারণেই হচ্ছে। খাবারের কোনো জিনিস ততক্ষণ আমাদের যতক্ষণ সেই প্ল্যাটফর্মটি আমাদের ফ্লোরে আছে। তারপর আমরা কোনো কিছুই নিজের কাছে জমিয়ে রাখতে পারবো না। তুমি যদি ওই আপেলটা তাড়াতাড়ি নিচে ফেলে না দাও, তবে আমাদের মৃত্যু পর্যন্ত এই তাপমাত্রা বাড়তেই থাকবে। তখন গোরিং জলদি আপেলটি নিচে ফেলে দেয় এবং তাপমাত্রা একদম নর্মাল হয়ে যায়। এরপর আমাদের কিছু সময় আগের দৃশ্য দেখানো হয়, যেখানে গোরিং এখানে আসার আগে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। গোরিংকে বলা হয় যে তুমি এখানে নিজের ইচ্ছায় যাচ্ছ এবং এখানে একবার যাওয়ার পর তুমি পুরো ৬ মাস পরেই বাইরে আসতে পারবে। এখানে গোরিং ত্রিমগাসিকে জানায়, আমি এখানে এই কারণেই এসেছি যাতে আমি আমার সিগারেট খাওয়ার অভ্যাস ত্যাগ করতে পারি এবং নিজের এই বইটি পড়তে পারি, আর এখান থেকে বেরোলে আমি একটি ডিগ্রিও পাবো। ডিগ্রির কথা শুনে ত্রিমগাসি একেবারে অবাক হয়ে যায়। সে বলে, এমন হলে তো আমার ২টো ডিগ্রি পাওয়া উচিত। আমি এখানে গত ১ বছর ধরে আছি। এখানে আসা প্রত্যেককে নিজের সাথে যে কোনো একটি জিনিস আনার সুযোগ দেওয়া হয়। গোরিং নিজের সাথে বই নিয়ে এসেছিল, আর ত্রিমগাসি কি নিয়ে এসেছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর গোরিং ত্রিমগাসিকে জিজ্ঞেস করে, আসলে তুমি এখানে কিভাবে এলে? তখন ত্রিমগাসি বলে, আমি টিভিতে একটি বিজ্ঞাপন দেখেছিলাম যেখানে একটি ছুরির ব্যাপারে দেখানো হচ্ছিল, যা দিয়ে যে কোনো জিনিস খুব সহজে কাটা যায়। এটা দেখে আমি খুব শখ করে সেই ছুরিটা কিনে নিই, কিন্তু তার পরের দিনই আরেকটি ছুরির বিজ্ঞাপন আসে যা আগেরটার চেয়েও ভালো ছিল। এটা দেখে আমার মাথা খারাপ হয়ে যায় এবং আমি রাগের মাথায় আমার টিভিটি জানালা দিয়ে নিচে ফেলে দেই, কিন্তু সেই টিভিটি নিচে হেঁটে যাওয়া একটি ছেলের উপর গিয়ে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার কাছে ২টো রাস্তা ছিল, হয় আমি পাগলাগারদে যেতে পারতাম, না হয় এখানে আসতে পারতাম। তখন আমি এখানে আসাই পছন্দ করি। গোরিং এখানে তাকে জিজ্ঞেস করে, আসলে এখানে কতগুলো ফ্লোর আছে? তখন ত্রিমগাসি বলে, আমি জানি না, আমি গতবার ১৩২ নম্বর ফ্লোরে ছিলাম, যেখানে খাবারের একটা দানাও পৌঁছাতো না। তখন গোরিং জিজ্ঞেস করে, তাহলে তুমি সেখানে বেঁচে ছিলে কিভাবে? তখন ত্রিমগাসি তার কথার কোনো সঠিক উত্তর দেয় না এবং গোরিং চিৎকার করে উপরের ও নিচের ফ্লোরের মানুষদের বোঝানোর চেষ্টা করে যে সবাই যদি নিজের হিসাব মতো মেপে খায় তবে সবার কাছেই খাবার পৌঁছে যাবে। এটা শুনে নিচের ফ্লোরের লোকেরা বলে, পরের বার আমাদের জন্য রেড ওয়াইন বাকি রেখো। তখন ত্রিমগাসি তাদের উপর প্রস্রাব করে বলে, এই নাও ওয়াইন। ত্রিমগাসি গোরিংকে বলে, নিচের ফ্লোরের লোকেদের এত সম্মান দিতে নেই। তখন গোরিং বলে, পরের বার তো ওরাও উপরে আসতে পারে। ত্রিমগাসি বলে, পরের বার ওরাও আমাদের সাথে এমনই করবে, এখানে নিচের লোকেদের সাথে এমনই হয়ে থাকে। এবার গোরিং ত্রিমগাসিকে জিজ্ঞেস করে, আমি তো নিজের সাথে বই এনেছিলাম, তুমি নিজের সাথে কি এনেছো? তখন ত্রিমগাসি দেখায় যে একটি ধারালো ছুরি। এটা দেখে গোরিং কিছুক্ষণের জন্য থমকে যায়। এরপর যখন প্ল্যাটফর্ম নিচে আসে তখন আজ গোরিং কিছু অল্প বিস্তর খাবার খায়। পরের দিন যখন গোরিং নিজের বই পড়ছে
করছিল তখন হঠাৎ একজন মানুষ ওপর থেকে নিচে পড়ে যায়, যার রক্ত গোরিংয়ের মুখে এসে লাগে। গোরিং ত্রিমগাসিকে জিজ্ঞেস করে এটা কি ছিল। তখন ত্রিমগাসি বলে, তুমি এটার ব্যাপারে বেশি ভেবো না, এখানে মানুষ প্রায়ই নিচে লাফ দিয়ে আত্মহত্যা করতে থাকে। ত্রিমগাসির কথা শুনে গোরিংয়ের তার উপর কিছুটা সন্দেহ হতে শুরু করে, কারণ ত্রিমগাসি আস্তে আস্তে কোনো সাইকোর মতো আচরণ করছিল। গোরিং তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি কোন কোন ফ্লোরে গিয়েছ। তখন ত্রিমগাসি তাকে অনেক ফ্লোরের কথা বলে, যার মধ্যে সবচেয়ে নিচে ছিল 132 নম্বর ফ্লোর। গোরিং তাকে চাপ দিয়ে জিজ্ঞেস করে, যখন সেখানে খাবারই পৌঁছায় না তখন তুমি সেখানে 1 মাস বেঁচে ছিলে কিভাবে? আর প্রতিটি ফ্লোরে তো 2 জন মানুষ থাকে, গতবার তোমার সাথে যে লোকটা ছিল সে কোথায় গেল? আমার পুরো বিশ্বাস যে তুমি নিজের ছুরি দিয়ে তাকে মেরে খেয়েছ। এখন ত্রিমগাসি তাকে কিছু উত্তর দেওয়ার আগেই খাবারের প্ল্যাটফর্মটি নিচে চলে আসে, কিন্তু এবার তাতে শুধু খাবারই ছিল না, বরং তার উপর এক মহিলা বসে এসেছিল। ত্রিমগাসি জানায় যে এর নাম মিহারু। সে এভাবেই প্রতি মাসে নিজের ছেলেকে খোঁজার জন্য নিচের দিকে যায়। বলা হয় যে প্রতি মাসে তার যে সঙ্গী হয় সে তাকে মেরে ফেলে, এই আশায় যে পরের বার সে তার ছেলের সাথে একই ফ্লোরে থাকবে। হতে পারে একটু আগে আমরা যে লোকটিকে নিচে পড়তে দেখলাম তাকেও এই মিহারুই মেরেছে। গোরিং এখানে মিহারুর মুখে এক অন্যরকম কষ্ট দেখতে পায়। সে তাকে সাহায্য করতে তো চায় কিন্তু পারে না। এরপর প্ল্যাটফর্ম নিচে চলে যায়। নিচের ফ্লোরের লোকেরা মিহারুর সাথে জবরদস্তি করতে শুরু করে। এটা দেখে গোরিং তাদের উপর চিৎকার করতে থাকে। সে তাকে বাঁচানোর জন্য নিচে ঝাঁপ দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে মিহারু উল্টে তাদের সবাইকেই নিজের ছুরি দিয়ে খতম করে দিয়েছে। এটা দেখে গোরিং অবাক হয়ে যায়। এরপর ধীরে ধীরে দিন কাটতে থাকে আর গোরিংও এখানকার পরিবেশে বাঁচতে শিখে যায়। এবার রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন ত্রিমগাসি গোরিংকে বলে, আজ আমাদের এই ফ্লোরের শেষ দিন। কিছুক্ষণের মধ্যে রুমে একটি গ্যাস ছেড়ে দেওয়া হবে যা দিয়ে আমরা অজ্ঞান হয়ে যাব এবং তারপর অন্য কোনো ফ্লোরে আমাদের জ্ঞান ফিরবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন আমরা বেশি নিচে না যাই। এরপর যখন গোরিংয়ের চোখ খোলে সে দেখে যে সে শক্ত করে বাঁধা অবস্থায় আছে এবং তাকে বেঁধেছে ত্রিমগাসি, কারণ এইবার তাদের লটারি লেগেছে 171 নম্বর ফ্লোরে। ত্রিমগাসি গোরিংকে বলে, এই ফ্লোরে মানুষ ক্ষুধার জ্বালায় পাগল হয়ে যায়, তাই এখানকার একটাই নিয়ম, হয় খাবার হও না হয় অন্যকে খাবার বানাও। টেনশন করো না, আমি তোমাকে একেবারে মারবো না, কারণ এমন করলে মাংস জলদি পচে যায়। আমি তোমাকে অল্প অল্প করে কাটবো আর তারপর তুমি আর আমি দুজনেই তোমার মাংস খাবো। আর তাছাড়া আমি তোমাকে 1 সপ্তাহ পর্যন্ত কাটছি না, 1 সপ্তাহ তো আমি না খেয়েই থাকতে পারবো। এটা দেখে গোরিং বুঝে যায় যে এই বুড়োটা আসলেই একটা সাইকো। তখনই খাবারের প্ল্যাটফর্ম নিচে আসে। ত্রিমগাসি যখন চেক করে দেখে যে তাতে খাবারের নামে একটা দানাও অবশিষ্ট নেই। ত্রিমগাসি গোরিংকে বলে, দেখেছো তো এখানে বেঁচে থাকা কতটা কঠিন, তাই আমি আমার খাবারের ব্যবস্থা আগেই করে রেখেছি। এরপর একে একে সময় পার হতে থাকে। গোরিং চিৎকার করে তাকে মুক্ত করার জন্য বলতে থাকে, কিন্তু ত্রিমগাসি তার একটি কথাও শোনে না। এরপর সেই দিনও চলে আসে যখন 7 দিন পূর্ণ হয়ে যায়। ত্রিমগাসি গোরিং এর কাছে এসে নিজের ছুরি দিয়ে তার পায়ে একটি গভীর ক্ষত তৈরি করে এবং সেই জায়গা থেকে মাংস কেটে বের করে। কিন্তু ঠিক তখনই সেখানে মিহারু চলে আসে। সে গোরিংকে এই অবস্থায় দেখে ত্রিমগাসির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের ছুরি দিয়ে তাকে রক্তাক্ত করে দেয়। এরপর সে গোরিং এর বাঁধন কেটে তাকে মুক্ত করে। গোরিং মুক্ত হয়েই ক্ষোভে অন্ধ হয়ে ত্রিমগাসির কাছে যায় এবং পাগলের মতো তাকে ছুরি দিয়ে আঘাত করে চিরতরে মৃত্যুর কোলে ঢেলে পড়তে বাধ্য করে। এরপর যখন গোরিং এর চোখ খোলে সে দেখে যে মিহারু ত্রিমগাসির লাশ কেটে খাচ্ছে। মিহারু গোরিংকেও কিছু মাংস এনে দেয়। তখন গোরিং বাধ্য হয়ে জীবন বাঁচাতে তা খায়। গোরিং এখানে মিহারুকে জিজ্ঞেস করে, আসলে তোমার ছেলের নাম কি? তখন মিহারু তাকে কোনো কিছু না বলে প্ল্যাটফর্মের সাথে নিচে চলে যায়। এভাবেই গোরিং একা থেকে দিন কাটাতে থাকে। খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে সে ত্রিমগাসির পোস্তে শুরু করা মাংসই খাওয়া শুরু করে। আর এমন করতে করতে গোরিং এর এখানে পুরো 1 মাস কেটে যায়। পরের দিন সকালে যখন তার চোখ খোলে এইবার সে নিজেকে আবিষ্কার করে 33 নম্বর ফ্লোরে, যেখানে তার সাথে এক ভদ্র মহিলা ছিলেন যার নাম ছিল ইমোগিরি এবং সে নিজের সাথে তার পোষা কুকুরটিকেও নিয়ে এসেছিল। গোরিং যখন তার সাথে কথা বলে তখন সে জানতে পারে যে এ তো সেই মহিলাই যে এখানে আসার আগে তার ইন্টারভিউ নিয়েছিল। গোরিং তাকে জিজ্ঞেস করে, আসলে তুমি এই নরকে কেন এসেছো? তখন ইমোগিরি তাকে বলে, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি এটা দেখার জন্য যে আসলে এখানে থাকাটা কেমন হয়। এরপর যেমনই খাবারের প্ল্যাটফর্ম নিচে আসে গোরিং আজ পুরো 1 মাস পর খুব তৃপ্তি করে খাবার খায়। গোরিং এখানে ইমোগিরিকে বলে, তুমি এখানে
এখানে এই পোষা কুকুরটিকে এনে একটা বাচ্চাকে না খাইয়ে মারবে, তার খাবার তো এই খেয়ে নেবে। তখন ইমোগিরি বলে এখানে 16 বছরের কম বয়সী কেউ আসতে পারে না, এখানকার প্রশাসন এমনটা কখনোই হতে দিতে পারে না। এরপর ইমোগিরি দুটি প্লেট তৈরি করে। যখন সেই প্লেটগুলো নিচে যায় তখন সে নিচের ফ্লোরের লোকেদের বলে যে আমি যে প্লেটগুলো তৈরি করেছি তা আপনারা খেয়ে নিন এবং একইভাবে আপনারাও দুটি প্লেট তৈরি করে নিচে পাঠিয়ে দিন, এতে শেষ লেভেল পর্যন্ত খাবার পৌঁছে যাবে এবং কেউ খিদের কারণে মরবে না। কিন্তু নিচের ফ্লোরের লোকেরা তার কোনো কথাই শোনে না, তারা বলে আমরা তো পেট ভরে খাবো। ইমোগিরি প্রতিদিন এভাবেই প্লেট সাজিয়ে নিচে পাঠায় এবং অনুরোধ করে যাতে তারা শুধু নিজেদের অংশের খাবারটুকুই খায়, কিন্তু তারা তবুও তার কথা শোনে না। এবার ইমোগিরির এমন করতে করতে পুরো 15 দিন কেটে যায়। আজ রাগে গোরিং নিচের ফ্লোরের লোকেদের হুমকি দিয়ে বলে যদি তোমরা এমনটা না করো তবে আমি প্রতিদিন তোমাদের খাবারে মলত্যাগ করে পাঠাবো, এরপর ওটাই খেতে থেকো। গোরিং এর এই নোংরা হুমকির কথা শুনে সেই লোকেরা ভয় পেয়ে তার কথা মেনে নেয় এবং খাবার মেপে খাওয়া শুরু করে। পরের দিন যেমনই প্ল্যাটফর্ম নিচে আসে দেখা যায় তার উপর মারাত্মক জখম অবস্থায় মিহারু শুয়ে আছে। গোরিং জলদি তাকে নিচে নামায়, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেখানে প্রচন্ড ঠান্ডা পড়তে শুরু করে। গোরিং দেখে যে ইমোগিরির কুকুরটি প্ল্যাটফর্ম থেকে কোনো একটি খাবার মুখে তুলে নিয়েছে। এটা দেখে গোরিং জলদি সেই জিনিসটি নিচে ফেলে দেয়, যার ফলে তাপমাত্রা আবার নরমাল হয়ে যায়। এরপর রাতে গোরিং এর ঘুম আসছিল না, কিন্তু যখন ঘুম আসে তার কিছুক্ষণের মধ্যেই তার চোখ খুলে যায়, কারণ মিহারু আর ইমোগিরি পরস্পরের সাথে মারাত্মক লড়াই করছিল। আসলে মিহারু ক্ষুধার জ্বালায় ইমোগিরির কুকুরটিকে মেরে খেয়ে ফেলেছিল। পরের দিন মিহারু প্ল্যাটফর্মের সাথে নিচে চলে যায়। ইমোগিরি এখানে তার পোষা কুকুরটিকে হারিয়ে অত্যন্ত ভেঙে পড়েছিল। সে গোরিংকে বলে 10 মাস আগে আমি নিজেই মিহারুর ইন্টারভিউ নিয়েছিলাম, না তো তার কোনো বাবা মা ছিল আর না তার কোনো সন্তান ছিল, সে শুধু একজন অভিনেত্রী হতে চেয়েছিল। তার মনে হতো সে যেন কোনো অনেক বড় অভিনেত্রী, আর সত্যি কথা তো এটাই যে তার কোনো সন্তানই নেই। এরপর ইমোগিরি আক্ষেপ করে বলে আমি গত 8 বছর ধরে মানুষকে এই নরকে পাঠাচ্ছি, কিন্তু আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে আসলে এই জায়গাটা এত ভয়ানক। সে গোরিংকে আরো জানায় যে গত 3 বছর ধরে আমি ক্যান্সারের সাথে লড়াই করছি, কিন্তু এখন যখন তার কাছে খুব কম সময় বাকি আছে তখন সে স্বেচ্ছায় এখানে আসাই বেছে নিয়েছে। আজ এই ফ্লোরে তাদের শেষ দিন ছিল। পরের দিন যখন গোরিং এর চোখ খোলে সে দেখে যে সে 202 নম্বর ফ্লোরে আছে, কিন্তু তখনই সে দেখতে পায় যে ইমোগিরি সহ্য করতে না পেরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এটা দেখে গোরিং একদম স্তব্ধ হয়ে যায়। তো একাকিত্ব আর খিদের কারণে তার হ্যালুসিনেশন হতে শুরু করে। মৃত ইমোগিরি ভ্রমে এসে তাকে বলে গোরিং আমি নিজেকে এই কারণেই মেরেছি কারণ এখানে মানুষ খিদেই মরে যাবে, তাই আমি চাই তুমি আমার মাংস খেয়ে বেঁচে থাকো। গোরিং একদম পাগলের মতো হয়ে যায়, তার মাথায় কিছুই আসছিল না যে আসলে তার কি করা উচিত। তার বেশ কিছুদিন এই ট্রমার মধ্যেই কেটে যায়। খিদে পেলে তার কাছে খাওয়ার মতো কিছুই ছিল না, তাই সে তার সাথে আনা বইয়ের পাতাগুলোই ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। গোরিং এক এক করে দিন গুনতে থাকে। আজ 3 সপ্তাহ পর তার আর খিদে সহ্য হচ্ছিল না এবং সে বুঝতে পারে কিছু না খেলে সে মারা যাবে, তাই সে বাধ্য হয়ে ইমোগিরির লাশের কাছে যায় এবং তা কেটে খেতে শুরু করে। কিছুদিন পর গোরিং এর ফ্লোর আবারও চেঞ্জ হয়ে যায় এবং এইবার সে ছিল 6 নম্বর ফ্লোরে, যেখানে তার সাথে ছিল এক কালো ব্যক্তি যার নাম ছিল ব্যারেট। সে এখান থেকে দড়ি বেয়ে উপরের ফ্লোরগুলোতে গিয়ে এই নরক থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু যখন সে নিজের দড়ি ছুঁড়ে উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করে তখন উপরের ফ্লোরের লোকেরা তার মুখের উপর মলত্যাগ করে দেয়, যার কারণে সে নিচে পড়ে যায়। ব্যারেট এখানে ভীষণ ডিপ্রেশনের মধ্যে ছিল কারণ সে এই নরক থেকে বের হওয়ার কোনো রাস্তাই দেখতে পাচ্ছিল না। রাতে গোরিং ব্যারেটকে বলে আমরা যদি কিছুটা খাবার একদম শেষ ফ্লোর পর্যন্ত বাঁচিয়ে পৌঁছে দিতে পারি তবে এই পুরো সিস্টেমের মেকানিজম ভেঙে যাবে, কারণ এখন পর্যন্ত শেষ ফ্লোর অবধি নিশ্চয়ই কোনো খাবার পৌঁছায়নি, আর সেটা দেখলেই প্রশাসনের টনক নড়বে। গোরিং প্ল্যানটা বুঝিয়ে বলে আমরা প্ল্যাটফর্মের সাথে নিচের দিকে যাব এবং এরপর লোকেদের তাদের অংশের খাবার মেপে দিয়ে সবচেয়ে শেষ ফ্লোরে কিছুটা খাবার বাঁচিয়ে পৌঁছাবো। এরপর যখন প্ল্যাটফর্মটি আবার উপরে যাবে তখন আমরাও সেটার সাথে উপরে চলে যাব যেমনটা তুমি চাও। ব্যারেট গোরিংকে বলে আমরা তো এটাও জানি না যে আসলে এখানে কতগুলো ফ্লোর আছে। তখন গোরিং বলে যখন আমি 202 নম্বর ফ্লোরে ছিলাম তখন আমি একটা জিনিস নোটিশ করেছিলাম, যে হিসাবে প্ল্যাটফর্মটি প্রতিটি ফ্লোরে সময় কাটায় সেই হিসাবে এখানে প্রায় 250টি ফ্লোর থাকবে। এখন এখানে তাদের দুজনেরই এই কথা খুব ভালোভাবে জানা ছিল যে এখানে চুপচাপ থাকা মানে মৃত্যুর অপেক্ষা করার মতো, তাই ব্যারেটও এই বিপজ্জনক মিশনে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে নিজেদের বিছানার লোহার রড থেকে নিজেদের জন্য কিছু অস্ত্র বানিয়ে নেয় এবং তারপর তারা প্ল্যাটফর্মের ওপর চড়ে নিচের ফ্লোরগুলোর দিকে রওনা দেয়। ব্যারেট নিচের লোকেদের বোঝায় যে
আপনাদের হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই, আপনারা আপনাদের অংশের খাবার পেয়ে যাবেন। কিন্তু গোরিং বলে, আমরা এদের কিছুই দেব না, এরা তো প্রতিদিন ভালো খাবার খায়, আমাদের 51 নম্বর ফ্লোর থেকে খাবার দেওয়া শুরু করতে হবে, তবেই খাবার একদম নিচ পর্যন্ত বাঁচানো যাবে। কিন্তু সেই ফ্লোরে থাকা মানুষেরা এই কথায় একমত ছিল না। তারা বলে, আমরা এতদিনে একটু খাওয়ার সুযোগ পেয়েছি, এতে আমাদের কি দোষ? গতবার আমরা 241 নম্বর ফ্লোরে ছিলাম, তখন তোমরা কোথায় ছিলে? তখন গোরিং বলে, দেখুন, আপনাদের কথা বুঝতে হবে, আমাদের এই সিস্টেমটা বদলাতে হবে। কিন্তু তাদের মধ্যে এক বৃদ্ধ লোক জোর করে খাবার নেওয়ার জন্য এগিয়ে আসলে ব্যারেট তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। এরপর তারা একে একে নিচের ফ্লোরগুলোতে যেতে থাকে এবং লোকেদের অস্ত্র দেখিয়ে খাবার থেকে দূরে রাখতে থাকে। কিন্তু নিচের একটি ফ্লোরে ব্যারেট তার পরিচিত এক গুরুজিকে দেখতে পায়। সে ব্যারেটকে বলে, তোমরা এসব আসলে কি করছো? এভাবে খাবার নষ্ট করো না। তখন ব্যারেট বলে, আমরা খাবার নিচের ফ্লোরগুলো পর্যন্ত নিয়ে যেতে চাই। তখন গুরুজি বলেন, সেটা তো ভালো কথা, কিন্তু তোমার পদ্ধতি ঠিক নেই। প্রথমে মানুষকে ভালোভাবে বোঝাও, আর যদি তারা না মানে তবে তাদের খতম করে দাও। মনে রেখো, তোমাদের এখানকার প্রশাসনকে একটি মেসেজ পৌঁছাতে হবে যা এই পুরো সিস্টেমকে বদলে দেবে। তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে এমন একটি খাবার বেছে নিতে হবে যা সবচেয়ে চমৎকার ও প্রিমিয়াম। তোমরা যদি সেটা উপরের প্রশাসনের লোকেদের কাছে অক্ষত অবস্থায় পৌঁছে দিতে পারো, তবে পুরো সিস্টেম কেঁপে উঠবে যে তাদের এত ভালো খাবার এত মানুষের হাত থেকে কিভাবে বেঁচে উপরে এলো। এটাই হবে আমাদের একটি মেসেজ যা তোমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। এই কথা তারা দুজনে খুব ভালোভাবে বুঝে যায় এবং তারপর তারা সেই বিশেষ খাবারটিকে বাঁচিয়ে নিচের ফ্লোরগুলোতে চলে আসে। ব্যারেট এখানে লোকেদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন এক মেয়ে কথা শুনছিল না, গোরিং তার মাথা ফাটিয়ে দেয়। এরপর তারা একে একে নিচের ফ্লোরগুলোতে নামতে থাকে এবং যারা তাদের কথা বুঝছিল না তাদের মারতে থাকে। এবার 51 নম্বর ফ্লোরে এসে তারা খাবার বিতরণ করাও শুরু করে দেয়। তারা সবাইকে তাদের প্রয়োজন মতো খাবার দিচ্ছিল, কিন্তু যেমন যেমন তারা নিচের দিকে যাচ্ছিল বেশিরভাগ ফ্লোরেই তারা মানুষদের মৃত অবস্থায় পায়। এভাবেই তারা 100 নম্বর ফ্লোরেরও আগে চলে যায়। এক ফ্লোরে গোরিং দেখে যে দুজন লোক মিহারুকে ধরে রেখেছে এবং তখনই তারা ছুরি দিয়ে মিহারুকে আঘাত করে মেরে ফেলে। গোরিং তাদের মধ্যে একজন লোককে মারতে শুরু করে এবং ব্যারেট অন্য লোকটির সাথে লড়াই করতে থাকে, কিন্তু সেই লোকটি ব্যারেটের পেটে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে গুরুতর জখম করে দেয়। এদিকে অন্য লোকটি যখন গোরিং এর গলা টিপে তাকে মেরেই ফেলছিল, তার আগেই ব্যারেট তলোয়ারধারী লোকটিকে তার নিজের তলোয়ার দিয়ে আঘাত করে খতম করে এবং অন্য লোকটিকেও মেরে ফেলে। এখানে গোরিং মিহারুর মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছিল, কিন্তু ব্যারেট তাকে সামলায় এবং তাকে নিচে নিয়ে যায়। এরপর তারা নিচে নামতে নামতে এভাবেই 250 নম্বর ফ্লোর পার হয়ে যায়, কিন্তু প্ল্যাটফর্মটি তখনও থামেনি। এরপর যখন তারা 333 নম্বর ফ্লোরে পৌঁছায় তখন প্ল্যাটফর্মটি থামে। তারা ভাবে এটাই হয়তো শেষ ফ্লোর, কিন্তু তখনই গোরিং সেখানে বেডের নিচে কাউকে দেখতে পায়। তারা দুজনে যেমনই তাকে দেখার জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নামে, ঠিক তখনই প্ল্যাটফর্মটি আরো নিচে অন্ধকারের দিকে চলে যায়, কিন্তু ব্যারেটের কাছে তখনও সেই ডিশটি সুরক্ষিত ছিল। ঠিক তখনই তারা সেখানে একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। গোরিং এর মনে হয় এটি হয়তো মিহারুরই মেয়ে, যার শারীরিক অবস্থা একদম ঠিকঠাক ছিল। তখন তারা লক্ষ্য করে যে প্ল্যাটফর্ম থেকে খাবার নামিয়ে রাখা সত্ত্বেও সেখানে না তো ঠান্ডা বাড়ছে আর না গরম, অর্থাৎ এখানে কোনো নিয়ম খাটছে না। তারা সেই খাবারটি ওই মেয়েটিকে খাইয়ে দেয়, কারণ সে খুব ক্ষুধার্ত ছিল। রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন ব্যারেট গোরিংকে বলে, এই মেয়েটি হলো সেই মেসেজ, তাকিয়ে দেখো এত কঠিন একটি জায়গায় সে কত শান্তিতে বেঁচে আছে। কিছুক্ষণ পর যখন গোরিং এর চোখ খোলে সে দেখে যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্যারেট মারা গিয়েছে। ব্যারেটের মৃত্যুতে গোরিং প্রচন্ড কষ্ট পায়। পরের দিন গোরিং সেই মেয়েটিকে সাথে নিয়ে প্ল্যাটফর্মের উপর উঠে একদম নিচের দিকে নামতে শুরু করে। নিচে এসে এসে দেখে যে এটাই এই জায়গার শেষ পয়েন্ট। ঠিক তখনই গোরিং নিজের হ্যালুসিনেশনে ত্রিমগাসিকে দেখতে পায়। সে গোরিংকে বলে, তাহলে শেষ পর্যন্ত তুমি একে নিচে নিয়েই আসলে, কিন্তু একে একাই উপরে যেতে হবে, তুমি তার সাথে যেতে পারবে না, কারণ এই মেয়েটিই হলো সেই মেসেজ। এর কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মটি সেই মেয়েটিকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করে, যা প্রশাসনের জন্য এক বিরাট বিস্ময়ের কারণ হবে। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আপনারা যদি পার্ট 2 চান অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যেতে পারেন।